এই সুদর্শন পুরুষটা কত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপনীয় স্থানগুলো ঝলসে দিতে একবার পরোয়া করেনি। মেয়েটা প্রশ্ন করেছিল বিধায় তার নিচের ঠোঁটটা কেটে ওই ঘরে বন্দি করে রাখা একটা হিংস্র কুকুরকে খাইয়েছে। লোকটা মুস্কি হাসি দিয়ে উঠে দাঁড়ায়, এক পা দুই পা করে মেয়েটির দিকে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে চোখের সামনে থেকে চুলগুলো আলতো করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাতটা ছুঁয়ে বলে, কি করে পারলে যার সঙ্গে সংসার করবে বলে কথা দিয়েছিলে তাকে চিরদিনের মতো ছেড়ে অন্য কারো বাসরে গা ভাসাতে? মেয়েটি লোকটির হাতের মেহেদির দিকে ভালো করে চাইল। এই রং যে তার মস্তিষ্কের ইউরনে কারফিউ জারি করছে, এই রং সে কিছুতে সহ্য করতে পারছে না, অসহ্যকর ঠেকছে। মেয়েটির আতঙ্ক তখন যেন আকাশচুম্বী, ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতিতে সেই স্তব্ধ, কেবল কাঁপছে তার শরীর। মেয়েটি কথা বলার মতো অবস্থায় নেই, ঠোঁটটা কাটার পর মুখ থেকে শুরু করে চোখ সবকিছুই ফুলে ফেপে ওঠে। তবুও সে গুঙিয়ে গুঙিয়ে কেবল বোঝাতে চাইল, আমায় মেরো না, আমার সংসার জীবনের ফুলটা এভাবে ছিঁড়ে ফেলো না, আমায় আমার স্বামীর কাছে ফিরে যেতে দাও। লোকটি এবার আবার বলে উঠল, অন্য কারো জন্য মেহেদি পড়তে পারবে না, কিছুতেই না। সে তৎক্ষণাৎ পকেট থেকে একটা চাকু বের করে মেয়েটি কিছু ভেবে ওঠার আগেই একের পর এক আঘাত বসিয়ে দিল তার হাতের তালুতে, ওপর দিকে যেখানে যেখানে মেহেদির রং ছিল সব ঢেকে দিল। কখন যে গতি বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, হাতের চামড়া ভেদ করে মাংসের আবরণ হা করে বেরিয়ে এলো। লোকটির সেদিকে খেয়াল নেই। খেয়াল সেই রক কেটে যাওয়ার পর মেয়েটি সেই কখনই কাতরাতে কাতরাতে দম ছাড়ল। তাতেও যেন খুনের স্বাদ মিটল না। সে মৃত মেয়েটিকে শুইয়ে দিয়ে গলায় বড় ছুরিটা ধরে কোপের পর কোপ বসিয়েই চলল, যতক্ষণ না আলাদা হয় ঠিক ততক্ষণে। গলার থেকে বেরিয়ে আসা রক্তে সে রঞ্জিত, তার তো এই গন্ধটারই দরকার ছিল। সে ফ্লোরে ছড়িয়ে পড়া রক্তগুলো হাতে মেখে আনন্দ লাভ করলো। গালে মুখে ছিটকে আসার পরও সেই রক্ত ইচ্ছে করে সে মুখে মাখল, নাকের কাছে নিয়ে চোখ বুঝল। তবে একটা কাজ করা বাকি। খুনি উঠে টেবিলের কাছে গিয়ে কেচিটা হাতে তুলে নিয়ে সেই গানের তালে তাল মিলিয়ে জোর গলা বাড়িয়ে গাইল, তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরুপ্রান্তর। তবুও প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুতে যাই আমি হাত বাড়াই কেন দূরে সরে যায়, প্রেম আমার ও প্রেম আমার। গান গাইতে গাইতে গোড়া থেকে চুলগুলো কেটে নিয়ে বলল, এই চুলগুলো কোন পুতুলটার চুলে লাগাই বলো তো নবরা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে তৃষা। আজ একটা প্রোগ্রাম আছে, কত মানুষ কত রংঢং করে সেজে এসেছে। তৃষা গাছের সামনে দাঁড়িয়ে শিমলার সঙ্গে তাদের সমালোচনা করছে। একটা মেয়ে একটু আগে সামনের গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাকে দেখে তৃষা শিমলাকে বলল, দেখ দেখ, মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তো হিরো আলমের বউ, খালি সাজলেই হয় না, সে ভাবছে তাকে কত সুন্দরী না লাগছে। বলেই দুজনের সে কি হাসি। পাশেই দুটো ছেলে যাচ্ছিল, তাকে দেখে শিমলা তৃষাকে বলল, এই তৃষা, ওইটা তোর আর এইটা আমার। তৃষা মুখ বাঁকিয়ে বলল, না না, সব তুই রেখে দে, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছি রে, এখন ওই বান্দাকে পেলেই হয়েছে। তৃষা তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার ওড়নায় পেছন থেকে হাত দিয়েছে। ওই শালা প্রেম নিশ্চয়ই। আজকে সে প্রেমকে এমন একটা ঘুষি দেবে না, একেবারে বংশের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে মাইরি। তৃষা গালি দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখলো একটা কালো মতো ছেলে তার ওড়নাটা টেনে ধরেছে, তার সঙ্গে আরেকটা ছেলে আছে। তৃষা রেগে কিছু বলতে যাবে, তার আগেই পাশের ছেলেটা বলল, বেশি তেজ এখানে চলে না, আমাদের ভাই রাজনীতি করে। ছাত্রলীগ চেনো মেয়ে? ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তাতে আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলেই ওনা টেনে ধরতে হবে? না, তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজেই তৈরি করতে পারি। ওনা ছাড়েন, নাইলে দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো হেসে উঠল। ততক্ষণ সেখানে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই কেবল দেখছে, কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তৃষা একবার চারদিকে তাকালো, এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরম হয়ে যায়। শিমলা কি করবে বুঝতে পারছে না। তৃষা ওড়নাটা ছিনিয়ে নিতে যাবে, তার আগেই ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের জনকে বলল, আজকে রাতে আমার রুমে ওকেই পাঠাবি, তেজ কতখানি একটু মেপে দেখতে হবে না? তৃষা কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটার কাঁধে কেউ একজন হাত রাখলো। ছেলেটি পাশ ফিরে তাকাতে আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। প্রেম সকলের সামনে তৃষার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটাকে রুমে নিয়ে যাবেন? রুচি দেখছি আপনার মাটি নিচে চলে গেছে, ওর থেকে তো ওর সাথেরটাই ভালো। শিমলা ভয়ে আরো চুপসে গেল। তৃষার তখন রাগ আর ঘৃণায় চোখ দিয়ে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। প্রেম সেই জল দেখে আরো হাসলো। ছেলেটির কাঁধে চাপড় মেরে বলল, এমন তেজ মেপে দেখবা ভাই, যেন চিৎকার করার ক্ষমতাও হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দেমাগ কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস, অন্যজনের চোখের জলে তীব্র ঘৃণা। ঝর্ণাটা ছেড়ে ফুপিয়ে কেঁদে উঠল তৃষা। আজ এতটা অসহায় লেগেছিল। বাবা সবসময় বলতেন এমন ভাবে চলবে যেন গায়ে একটা পিঁপড়াও বসতে না পারে। পিঁপড়াটা আজ বসেই গেল। তৃষার অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, তবুও বলতে পারেনি।
ওই প্রেম নেওয়াজ আসলেই একটা জঘন্য মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওই রকম মানুষরা কেবল ছোট করেই দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানেই তাদের শরীরটা সব। মন, অস্তিত্বের দরকার নেই, মোটেও দরকার নেই। তৃষা গোছল সেরে বের হতেই পাশের রুম থেকে শিমলার মায়ের কটু কথা শুনতে পেল। বিনে পয়সা এখানে খাচ্ছে থাকছে, কবে যাবে কিছু ঠিক করে না বললে তো সব বাড়ির মানুষই এমন রিয়াকশন দেখাবে। তৃষা ব্যাগ থেকে পার্সটা বের করলো। হাতে টাকা পয়সা নেই, যা ছিল তাও ফুরিয়ে আসছে। তাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কাজ খুঁজতে হবে। শিমলাকে সে এ বিষয়ে বলে রেখেছে। টিউশন হলেও চলবে, শিমলা খোঁজ রাখবে বলেছে। এই শিমলা মেয়েটার সঙ্গে তার প্রথম পরিচয় গত বছরের শুরুর দিকে ফেসবুকে। তৃষার ফেসবুকে উপন্যাস পড়া হয়। পছন্দের একটা লেখিকার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলো সে একদিন। এই গ্রুপ থেকেই শিমলার সঙ্গে পরিচয়। পরিচয়হীন একটা মানুষের সঙ্গে যে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারেনি তৃষা। তৃষা শিমলাকে নিজের পছন্দ অপছন্দ সব ধরনের কথাই বলতো। পালানোর বিষয়টা নিয়ে যখন বলেছিল তখন সে বলল এখানে আসতে। মেয়েটা কত ভালো। তৃষা পুরো আইডিটা নষ্ট করে ফেলেছে, সিমটাও ফেলে দিয়েছে। এখানে এসে সব কেনা নতুন করে, নতুন একটা আইডিও তো খুলেছে। হোয়াটসঅ্যাপটা লগ ইন করে সেদিন চিত্রার নাম্বারটা সেভ করেছিল। ফোনটা হাতে নিতেই দেখলো চিত্রার 2টো কল এসেছে। তৃষা বিপদে পড়লে কিংবা সিদ্ধান্ত নিতে গেলে যখন দ্বিধায় পড়ে, তখন যে মানুষটির কাছে নিঃসংকোচে সাহায্য পরামর্শ চাইতে পারে সে হচ্ছে ফারাজ এলাহির ভালোবাসার রমণী। ফারাজ এলাহির নামটা নেওয়ার কারণ আছে, কারণ যতবার চিত্রাকে স্মরণ করবে ততবার ফারাজের চিন্তা আপনা আপনি চলে আসবে। ফারাজের সঙ্গে কখনোই তেমনভাবে ফোনে কথা হয়নি। আসলে হবে কেমন করে? বউ পাগল একটা লোক, অন্য কারোর সঙ্গে কথা বলার সময় আছে? তবে চিত্রা স্বামীর জয়গান প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। সেই বর্ণনা, সেই বুলি শুনলে যুবতী কেন, বুড়ো একটা মহিলাও আফসোস করে বলবে আমার একটা ফারাজ এলাহি চাই। ফোন দিয়েছিল 2 ঘন্টা আগে, এখন ব্যাক করা কি ঠিক হবে? ভাবতে না ভাবতেই দিয়েই ফেললো। প্রথমে কলটা তুলল না চিত্রা। পরের বারেরটা তুলতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো। আরে রোমান্সের সময় কোন ছোট লোক ডিস্টার্ব করে? এত চুলকানি কেন? কথাগুলো যিনি বলেছেন তিনি ফরাজ এলাহি, আর যাকে বলেছেন সে অসময়ে বিরক্ত করা তৃষা। যদিও কে কলটা করেছে দেখেওনি হয়তো। বিরক্ত মনে হয়েছে তাই চিত্রার থেকে ফোনটা কেড়ে বলে দিয়েছে। চিত্রা কিছু বলতে গিয়েও পারল না। ফারাজ ফোনটা কেটে দিল মুখের ওপর। তৃষার বুঝতে বাকি রইল না সে যে একটু নয় বরং পুরোই অসময়ে জরুরি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু এখন বেলা কয়টা বাজে ইতালিতে? এই ফারাজ নামক লোকটার কি সবসময় এমন জরুরি কাজ লেগেই থাকে নাকি? যেদিন তৃষা নিজ থেকে কল দেয় সেদিনই তো এমন হয়। সেদিন পুরোটা রাত কেবল এপাশ ওপাশ করে তৃষা, ঘুমোতে পারে না, এতটাই কষ্ট লাগে। প্রত্যুষকে কল করেছিল, ব্যাক করেনি, লাইনেও এলো না আজকে। থাক, তাকে আর বিরক্ত করে লাভ নেই, তার তো অনেক কাজ। তৃষার মতো বেকার নাকি? তবে যতবার রাতে ভাবলো তার হাতে তো টাকা নেই, বাড়িতে ফেরার উপায় নেই। বাড়িতে ফিরে যুবরাজ তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবেই। ওই লোকটাকে বিয়ে করা সম্ভব নয়। বয়সে কত তফাৎ তাদের, আর পছন্দ অপছন্দেও। যতই ক্ষমতা হোক, মানুষ তার জন্য যতই পাগল থাকুক না কেন, এমপি হোক না কেন, তৃষা ওই রাজনীতিকে চরমভাবে ঘৃণা করে। ভালো মানুষও রাজনীতি ক্ষমতা টিকিয়ে রাখতে খারাপ পথ বেছে নেয়। ওই পথ কাউকে ভালো থাকতে দেয় না, অসুরে বদলে ফেলে। তবে ভার্সিটির সেই ঘটনার কথা যখন মনে পড়ে তখন তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রেম নেওয়াজ খারাপ মানুষ সে জানতো, কিন্তু এতটা জঘন্য তা জানতো না। ভালো হলে তো ছেলে দুটোর সামনে কখনো এই কথা বলতে পারতো না, দিত ধরে কেলানি। এত শরীর ফিট রেখে বডি করে লাভ কি? একটা ছেলে যদি একটা মেয়েকে নোংরা কথা বলে, প্রতিবাদ না করে উল্টো তালে তাল মেলানো। তৃষা পাশ ফিরল, চোখের জল গিলে বলল, তৃষা তুই তো দুর্বল না, জানোয়ারকে জানোয়ারই ভাববি, মানুষ ভাবার দরকার নেই। আর প্রেমের থেকে এর থেকে বেশি কি বা আশা করিস তুই? সকালবেলা পুরান ঢাকার অলিগলি ভেদ করে হেঁটে গেলে দূরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকটা চোখে পড়ে। চারদিকে গাছপালা, বিজ্ঞান অনুষদের চারপাশে কতগুলো কৃষ্ণচূড়া ফুল। কি সুন্দর লাগে যে দেখতে। আজকে সকাল থেকে প্রেম নেওয়াজকে দেখতে পায়নি সে, ভালোই হয়েছে। ওই লোককে দেখলে ঘৃণায় শরীর জ্বলবে। ক্লাস শেষ করে বের হতেই শিমলার ফোনে একটা কল এলো। সে রিসিভ করে কথা বলে তৃষাকে জানালো, জানিস তোর জন্য একটা গুড নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কোনটা শুনবি আগে? দুইটাই একসঙ্গে বল। তোর জন্য চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছু নয়, আর ছাত্রী পড়ালে কতই বা বেতন পাওয়া যাবে? থাকা খাওয়া চলাফেরার খরচ উঠে যাবে। আরে যাবে যাবে, কিভাবে? যে মেয়েকে পড়াতে হবে সে 1 নম্বরের গবেট শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চায়, তাও এমন মহিলা টিচার যে তাদের বাড়িতে থাকতে পারবে আর 24 ঘন্টা টাইম দিয়ে মেয়েটাকে সোজা করতে পারবে বদ থেকে। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতে পারবি, মাস শেষে ভালো মাইনেও আছে। তাছাড়া তো দরকারি জিনিসপত্রের খরচ তো তারা দেবেই। তৃষার মন খুশিতে ছলছল করে ওঠে। তবে এত সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ কাউকে দেয়? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না?
শিমলার সঙ্গে হাঁটতে হাঁটতে তৃষা শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই দেখলো সেখানে প্রেমের বাইকটা দাঁড় করানো। সেখানে কেবল যে প্রেমের বাইকটা রাখা সেটা বললেও ভুল হবে, কারণ সেখানে অঙ্কুর সহ আরো অনেকগুলো ছেলে ছিল। প্রেমকে সবাই ঘিরে রেখেছে। প্রথম দেখায় যে কারো লাগতে পারে কোনো মানুষ মরে গেছে আর সবাই তাকে দেখার জন্য ভিড় করেছে। তৃষা গানের শব্দ পেয়ে 2 পা এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে। দুপাশের মানুষ তার দিকেই হা করে তাকিয়ে আছে মনোযোগ সহকারে। সে এগিয়ে গিয়ে ভালো করে দেখলো সেই ছেলেটির দিকে। ডান হাতে কালো ব্রিডেড ব্রেসলেট পরা,